বরা বিয়ের আসর হতে শুধু বিয়ে করা বউর হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে তন্ময় শাহরিয়ার। মেয়েটার ছোট্ট দেহটা সুঠাম দেহের অধিকারী তন্ময়ের পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে পারল না, যার ফলে বারবার শাড়িতে পা বেঁধে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিচ্ছে। সবে আর চোখে দেখছে সেটা, কিন্তু কেউ কিচ্ছু বলার সাহস পাচ্ছে না। পাবি কি করে? একটু আগেই এই ছেলে মেয়েটাকে সকলের লাঞ্ছনা থেকে বাঁচিয়েছে যে। তন্ময় মেয়েটাকে ঘাড়ির কাছে এনে হাত ছেড়ে দেয়। চোখ মুখ জুড়ে রয়েছে আগ্নেয়গিরি লাভা। শক্ত মুখে মেয়েটির দিকে তাকিয়ে বলল, ঘাড়িতে উঠো। মেয়েটি যেন বুঝলো না তন্ময়ের কথা। অবুঝ চাহনি নিয়ে তাকিয়ে রইল। হাত টেনে আনায় হাতটা ভীষণ জ্বলছে। খুব শক্ত করে ধরেছিল কিনা। তন্ময় মেয়েটাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলে ওঠে, কথা কানে যায়নি? গাড়িতে যে উঠতে বললাম। মেয়েটা ঈষৎ কেঁপে উঠল। আশেপাশে তাকালো, কাউকে খুঁজল, কিন্তু কাউকে দেখতে পেল না। তন্ময়ের রীতিমধ্যে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মেয়েটার হাত শক্ত করে চেপে গাড়ির দরজা খুলে গাড়িতে ঢুকালো। আচমকিক ব্যথাযুক্ত হাতে আবারও তন্ময়ের ছাপে ধরা। এবার ব্যথায় মৃদু শব্দ করে উঠল মেয়েটা। সেদিকে তন্ময়ের হুঁশ নেই। সেই মেয়েটাকে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। মুহূর্তেই বুকটা দপ করে ওঠে মেয়েটার। গাড়ির জানালা দিয়ে তৎক্ষণাৎ মাথা বের করে পেছনে তাকে, আর তখনই দেখতে পায় 4টি পরিচিত মুখ হন্তদন্ত হয়ে আসছে। মুহূর্তে মুখে হাসি ফুটলেও পরিচিত মুখগুলো যখন দৃষ্টিসীমা রেখার বাহিরে চলে গেল, তখনই মুখ জোড়া হানা দিল আতঙ্ক আর ভয়। চিত্রা হন্তদন্ত হয়ে বিয়ে বাড়ি থেকে বের হতেই দেখতে পায় তার ছেলের গাড়ি ততক্ষণে তার ধরাছোঁয়ার বাহিরে চলে গেছে। চিন্তায় তার প্রেশার হাই হয়ে যাচ্ছে। এই রাত করে মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। মেয়েটার সাথে বাজে কিছু করবে না তো? তন্ময় কথাটা ভাবতেই ভয়ে শিউরে উঠে চিত্রা। হঠাৎ কাঁধে কারি স্পর্শ পেতে চিত্রা ফাঁস ফিরে তাকায়। কাঙ্ক্ষিত মুখ দেখে চিত্রা ধরা গলায় বলল, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি? আমার ভুল সিদ্ধান্তর মাসুল কি ওই মেয়েটাকে দিতে হবে? মোটেও ভুল সিদ্ধান্ত নিসনি তুই। একটা মেয়েকে অপমান হওয়া থেকে বাঁচিয়েছিস। তিশার কথায় চিত্রা পরপর কয়েকবার পলক ফেলে। মেয়েটাকে বাঁচাতে গিয়ে আবার মাঝ সমুদ্রে ফেলে দিলাম তৃষা। তন্ময় সব রাগ মেয়েটার উপর ফেলবে। কি করব এখন? মেয়েটাকে নিয়ে কোথায় গেল ওভাবে? আমার দুশ্চিন্তা হচ্ছে তিশা। আমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছি। পাগলের মতো বিলাপ করতে থাকি চিত্রা। তিশা চিত্রাকে জড়িয়ে ধরল, মাথায় আলতো করে হাত রেখে বলল, এত চিন্তা করিস না। রাহাতকে পাঠিয়েছি, সাথে লিখন আর সাব্বিরও আছে। ওরা ঠিক সামলে নেবে। একটু শান্ত হলো চিত্রা। ওরা 3জন পারবে তন্ময়কে শান্ত করতে। কিন্তু মনে এখনো অশান্তির জ্বর বইছে। আজ এসেছিল চিত্রা তিশা ডক্টর মরিয়ম মান্নানের বাস্তির বিয়েতে। মেয়েটাকে এর আগে চিত্রা বেশ কয়েকবার দেখেছি। ভীষণ মিষ্টি একটা মেয়ে। মেয়েটার বাবা গ্রামে থাকে, মা নেই। মেয়েটাও গ্রামে থাকতো, কিন্তু ভালো পড়াশোনার জন্য মেয়েটাকে শহরে এনেছেন মরিয়ম মান্নান। এর মধ্যে ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব বাসায় মরিয়ম মান্নান আর ভাই মিনালকে খবর পাঠায়। মিনাল প্রথমে রাজি হতে চায়নি, তার মেয়েটা এখনো ছোট, বিয়ের বয়স হয়নি। কিন্তু বোনের জোড়াজুড়িতে নাও করতে পারেনি মুখের ওপর। বোন তার যথাযথ কারণ তুলে ধরেছিল। মিনালের মেয়ে ছাড়া আর কেউ নেই, মেয়েও বাবা ছাড়া কেউ নেই। বাবা অন্ত প্রাণ মেয়েটা। সেখানে হুট করে মিনাল হোসেনের খারাপ কিছু হয়ে গেলে তখন কে দেখবে মেয়েকে? আজকাল শরীরের অসুখ বেড়েছে, বুকে প্রায়শই ব্যথা হয়। তখন মনে হয় নিঃশ্বাস বুঝি থেমে গেল। এই নিঃশ্বাস থামার আগে মেয়েটার একটা গোস করে দিতে পারলে মরে গিয়েও তখন শান্তি পাবেন। তারপর মিলান বোনের বাসায় এসে মেয়ের বিয়ে ঠিক করেন। ছেলে কলেজে শিক্ষকতা করেন। দেখতে শুনতে বেশ ভালোই। পাত্রপক্ষরা আর্জি জানায় যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কাজ সম্পূর্ণ করতে। মিনাল হোসেন বোনের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন বোনের বাসা থেকে মেয়ে বিয়ে দিবেন। সেই অনুযায়ী দিনক্ষণও ঠিক করা হলো। বিয়ের দিনও ঘনিয়ে এলো, কিন্তু পাত্র এসে পৌঁছালো না। শোনা গেল পাত্র পালিয়েছে তার প্রেমিকাকে নিয়ে। কথাটা মিনালের কানে আসতেই মিনালের বুকে ব্যথা শুরু হয়ে যায়। মা হারা মেয়ে তার। কিন্তু ছোট্ট মেয়েটা সেদিকে ভ্রুক্ষেপই করলো না যে তার হবু স্বামী পালিয়ে গেছে। একজন তাকে কথা শোনাবে। সে বাবার জন্য কেঁদে কুটে হয়রান হয়ে যাচ্ছে।
বারবার ফুপুর দিকে তাকিয়ে বলো, ফুপু বাবার বুকে ব্যথা করতেছে, একটু ওষুধ দিয়ে ঠিক করে দাও না। মরিয়ম মান্নান ওষুধ দিয়ে মিনালকে সুস্থ করে তোলেন, কিন্তু মিনাল বিলাপ পেরে চলেছে। মেয়েটা এখন কি হবে সেটা ভেবে লোকজনও কানাঘুষা করছে, কেউ কেউ হাহুতাশ করছে মেয়েটার হয়ে, আবার কেউ অলক্ষী বলে আখ্যায়িত করছে, অথচ ছোট্ট মেয়েটির সেদিকে খেয়াল নেই। চিত্রা তিশা দেখছিল পরিস্থিতি। চিত্রার ভীষণ মায়া হলো মেয়েটার মুখশ্রী দেখে, সাগের রাগও হলো লোকজনের কথা শুনে। তাই তো প্রতিবাদ করে লোকগুলোর উদ্দেশ্য বলে, আপনারা কি মানুষ? একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে আর অমনি সেটা সুযোগ নিয়ে কথা শোনাচ্ছেন। এই মেয়েটার জায়গায় আপনাদের মধ্যে কারো মেয়ে হলে এইভাবে বলতে পারতেন? কিছু মানুষ চুপ হয়ে গেল, আর কিছু মানুষ ঝুলে উঠলো। একজন বলে উঠল, আপনার গায়ে লাগছে কেন? মেয়েটা অপয়া না হলে পাত্র কেন পালিয়ে যাবে সেটা পাত্রকে জিজ্ঞেস করুন, মেয়েটাকে দোষারোপ না করে। শুনেছি আপনারও তো ছেলে আছে, আপনার যখন মেয়েটার জন্য এত মায়া লাগছে তো আপনার ছেলের বউ করে নিয়ে যান। চিত্রা কটমট সাহনি নিয়ে তাকালো। কিছু বলতে নিলে তিশা টেনে সরিয়ে নিলে, এদের সাথে কথা বাড়াস না তো। এর মধ্যে মরিয়ম মান্নান বেশ কান্নাকাটি করলো চিত্রের কাছে, বারবার মেয়েটার কি হবে এসব বলে উঠছিল। হঠাৎ মনে পড়লো ওই মহিলাটার কথা, ছেলের বউ করলে এতে মন্দ তো হয় না। তাই তো জরুরি তলব জানিয়েছে, ছেলেকে আসতে বললো তিশাকে নিয়ে। তন্ময় সবে মাত্র বাসায় ফিরেছে, হঠাৎ ফুপির ফোন পেয়ে বেশ অবাক হয়। ফোনটা রিসিভ করে কানে নিতেই শুনতে পায় তিশা তাকে তাড়াতাড়ি মরিয়ম মান্নানের বাসায় আসতে বলছে। আর্জেন্ট। প্রত্যুত্তরও কোনো কথাই বলার সুযোগ দেয়নি তৃষা। তন্ময় ভয়ানক কিছু ভেবে ওভাবেই ছুটে চলে আসে মরিয়ম মান্নানের বাসায়। তন্ময় জানে না এখানে আজ বিয়ে হচ্ছে, জানবেই বা কি করে। তন্ময় তো নিজ বাড়িতেই থাকে না। এখানে এসে তিশাকে খুঁজে পেতে সময় লাগেনি তন্ময়ের। কি হয়েছে ফুপি, সব ঠিকঠাক আছে তো? কোনো কিছু ঠিকঠাক নেই তন্ময়। মানেটা হচ্ছে তুমি আমার একটা অনুরোধ রাখবে? তন্ময় পিছনে ফিরে তাকায়। চিত্রাকে দেখা মাত্রই তার মুখের ভঙ্গিমা বদলে যায়। চিত্রা অধীর হয়ে তাকিয়েছে, ছেলের ফানে উত্তর শোনান। শেষবারের মতো একটা অনুরোধ রাখ না তোর মায়ের। তন্ময় চোখ মুখ শক্ত করে জবাব দিল, আমি তার কোনো অনুরোধ রাখতে পারবো না পুপি। চিত্রার হৃদয়টা কয়েক টুকরোতে ক্ষতবিক্ষত হলো। ছেলের কাছে নিজের জন্য এমন ক্রোধ রাগ দেখতে দেখতে জীবন বিষিয়ে গেছে তার। চোখ নোনা জলে টইটুম্বুর করছে, পলক ফেলতেই তা গড়িয়ে পড়লো। তিশা আহত হলো। এভাবে বলছিস কেন তন্ময়? তোর মায়ের সম্মান জড়িয়ে আছে এখানে। তুই কি চাস তোর মায়ের অসম্মান হোক? তন্ময় ব্রু কুচকালো। মানে বুঝতেই পারছি সেখানে আজ বিয়ে, কিন্তু যার বিয়ে তার বিয়েটা ভেঙে গেছে। লোকজন বাজে বাজে কথা বলছে। মেয়েটা তো এসব বাজে কথা মেয়েটা তো এসব বাজে কথা ডিজার্ভ করে না। মেয়েটাকে ভীষণ স্নেহ করে চিত্রা। মেয়েটাকে তোর বউ করবে বলে কথা দিয়ে ফেলছে। প্লিজ তুই মেয়েটাকে বিয়ে কর। এসে পুরোপুরি সত্যি বলেনি। চিত্রা কথা দেয়নি বিয়ে নি। সে আগে চাইছে তন্ময় রাজি হোক, তারপর বিয়ের কথা তুলবে। চিত্রা জানে খুব সহজে তন্ময় রাজি হবে না, কিন্তু তিশা ঠিক রাজি করিয়ে ছাড়বে। তন্ময়ের দৃষ্টি কঠোর হলো। আশেপাশে তাকিয়ে হাসফাস করতে লাগলো। যথাসম্ভব রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। আমাকে কি তোমাদের মানুষ মনে হয় না পুপি? আমি কি কোনো মেশিন যে তোমরা যেভাবে চালাবে আমি সেভাবেই চলবো? আমার মতামত নেই নিজস্ব? অবশ্য আছে, থাকবে না কেন? তুই তো তোর নিজের স্বাধীন মতোই চলিস। কেউ আমরা বাধা দেই? আর দিলেও কি শুনিস? তুই নিশ্চয়ই চাইবি না তোর মায়ের অসম্মান অন্য কেউ বা বাহিরের লোকের সামনে হোক। আজ হোক কাল হোক, বিয়ে তো করবিই তুই। সেখানে আজ করলে সমস্যা কোথায়? মেয়েটা বাজে কথা থেকে মুক্তি পাবে। সরি পুপি, আমার পক্ষে অচেনাও জানে এক মেয়েকে বিয়ে করা পসিবল না। আমি আসছি, তোর মায়ের কসম বিয়েটা করে নে তন্ময়। ফিরে যাওয়ার জন্য পা বাড়াতে তিশার কথা শুনে পা থেমে যায়।
হাত তার মুঠোবন্দি হয়ে আসে, কপালে রাগ বাসমান হয়। পিছন ফিরে আশেপাশে তাকায়। কিছুটা দূরে বিয়ের বেনারসি পরে অগোছালো হয়ে এক লোকের পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তন্ময়ের মস্তিষ্ক বুঝে নিল ওটাই সেই মেয়ে। বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে মেয়েটার হাত ধরে বলে, কাজীকে বিয়ে পড়াতে বলুন। মরিয়ম মান্নান পাশেই ছিল। তন্ময়কে দেখে সে বেশ অবাক হয়। সে এগিয়ে এসে কাজীকে বিয়ে পড়াতে বলে। কাজী বিয়ে পড়ায়। তন্ময়কে কবুল বলতে বলে সে শক্ত মুখে কবুল বলে। এবার মেয়েটাকে বলতে বলে মেয়েটা তার বাবার দিকে তাকায়। তার বাবা ইশারায় কবুল বলতে বলে। মেয়েটা মিহি কণ্ঠে কবুল বলে। কবুল বলার সাথে সাথে তন্ময়ের 1 সেকেন্ডও দেরি না করে মেয়েটাকে টেনে বসা থেকে দাঁড় করে টানতে টানতে নিয়ে যায়। তিশা বাধা দিতে গেলে তন্ময় হুঙ্কার দিয়ে বলে, বিয়ে করতে বলেছ, বিয়ে করেছি। এখন তন্ময় শাহরিয়া তার বউকে তার নিজের সাথে করে নিয়ে যাবে। বাধা দেওয়ার চেষ্টা ভুলেও করো না। তারপর টানতে টানতে নিয়ে গেল। মরিয়ম মান্নান তিশা চিত্রের পাশে দাঁড়িয়ে বলে, তন্ময় কোথায় নিয়ে গেল আমাদের দোলনকে? চিত্রা তিশা চমকায়। তিশা আমতা আমতা করে বলে, খান বিলাতে নিয়ে গেছে। আমরা আসছি, চিন্তা করো না, কেমন? তিশা চিত্রাকে নিয়ে গাড়িতে উঠে। মরিয়ম মান্নান চিত্রাদের গাড়ির দিকে তাকিয়ে রয়। খান বিলাতে বসার ঘরে পায়চারি করছে চিত্রা তিশা। পাশেই সোফায় বসে আছে রাফি এদিক ওদিক তাকালো, বসা থেকে উঠে দাঁড়ালো। বিয়েটা তো হয়েই গেছে, তাহলে এখন এত কিছু ভেবে কি হবে? তিশা গাড় ফিরিয়ে তাকায়, কটমট ছাউনি নিয়ে বলে, পারলে একটা খবর এনে দাও, আর না পারলে মুখে কুলু পেটে বসে থাকো। বক বক করে মাথা খারাপ করবে না। রাফি চুপ হয়ে গেল। পকেট থেকে ফোন বের করে কারো নম্বরে কল লাগালো। কল রিসিভ হতেই রাফি বলল, হ্যালো ব্রো, কই তুমি? চিত্রা চকিতে তাকালো রাফির দিকে। বিরাট কাণ্ড ঘটে গেছে যে, পুত্র বউ হয়ে এসেছে, শীঘ্রই বাসায় ফিরো। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। না ব্রো, তুমিও না, আমার ছেলে বিয়ে করবে কি করে? ওর কি বিয়ের বয়স হয়েছে? তন্ময় বিয়ে করেছে, শীঘ্রই ফিরলো, বৌমাকে দেখতে যাব। রাফি ফোন কেটে দেয়। চিত্রা অধীর হয়ে জিজ্ঞেস করে, কি বললো? ব্রো পার্টি অফিসে আছে, মিটিংটা সেরেই চলে আসবে। চিত্রা মা আর দাদি তো ভীষণ রেগে আছে তোর উপর। চিত্রা অসহায় চোখে তাকালো। শাশুড়ি আর দাদি সবটা শোনা মাত্রই ভীষণ রেগে যায়। একেই মা ছেলের মধ্যে দ্বন্দ্ব, তার উপর আবার চিত্রার এমন বোকা কাজে মা ছেলের মধ্যে দূরত্ব আরও বেড়ে যাবে। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। চিত্রাটা করার আগে ভাবলো এখন আকাশ কুসুম ভেবে কি হবে। রমিলা বেগম লাঠিতে বর দিতে দিতে সেবে নিচে নামে। শুনেছে তন্ময় বিয়ে করেছে। চিত্রা, তন্ময় বিয়ে করেছে, কথাটা কি সত্যি? চিত্রা উপর নিচ মাথা নাড়ায়। আমার তন্ময়ের বউকে? তন্ময়ের সাথে আন্টি? তন্ময়ের সাথে মানে? তন্ময় আসেনি? না। ফোন দিয়ে খোঁজ নিছিলা? ফোন ধরেনি খেলা, রিং হচ্ছে, রিসিভ হচ্ছে না। তিশার কথায় আশাহত হয় রমিলা বেগম। চিত্রা তড়িগড়ি করে রুমে চলে যায়। এখনই একজন পারবে তন্ময়কে একটু হলেও বুঝাতে। 6 তলা একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে গাড়িটি থামায় তন্ময়। আশেপাশে তাকিয়ে গাড়ি থেকে নামার জন্য উদ্যত হতে চোখ যায় পাশে থাকা দোলনের উপর, যে সিটে মাথা দিয়ে ঘুমের দেশে তলিয়ে গেছে। তন্ময় বীর করে ঘুম কাতুরে বলল। তারপর গাড়ি থেকে নেমে গাড়ির উপর পাশে দোলনের কাছে গিয়ে দোলনকে ডাকতে থাকে, এই মেয়ে উঠো, শুনতে পাচ্ছ? উঠো বলছি। দোলন নড়ে ছড়ে চোখ মেলে তাকায়। ঘুম যায় না চোখের সামনে। তন্ময়কে দেখে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সোজা হয়ে বসে। বের হও। দোলন গাড়ি থেকে বের হয়। তন্ময় পকেট থেকে কাউকে ফোন করে গাড়িটা পার্কিংয়ে পার্ক করে রাখতে বলে। তারপর দোলনের উদ্দেশ্যে বলে, আমার সাথে আসো। তন্ময় হাঁটা ধরল পেছন পেছন। দোলনও লিফটের কাছে এসে 5 তলার বাটনে ক্লিক করলো। মুহূর্তে বক্স লিফটে তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে লাগলো। বক্স লিফটে উপরে উঠতে বয়ে দোলন তন্ময়ের হাত চেপে ধরে। এর আগে একবার উঠেছিল এমন লিফটে, হসপিটালে, তখন খুব ভয় পেয়েছিল। মরিয়ম মান্নান তখন হাত চেপে ধরেছিল। তন্ময় এক পলক তাকায় দোলনের দিকে, ভয় ভাসমান তার মুখে, তবে কিছু বলল না। 5 তলায় আসতে লিফটের দরজা খুলে গেল। দোলন হাত ছেড়ে
স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দিল। তন্ময়কে বের হতে দেখে সেও বের হলো তন্ময়ের পেছন। তন্ময় নিজের ফ্ল্যাটে কাছে এসে দরজা চাবি দিয়ে খুলতে গিয়েও খুলল না। দোলন তাকিয়েছে দরজার পাশে থাকা তন্ময় সাহারিয়ার নামের দিকে। তন্ময় দরজায় টোকা দিল, গম্ভীর কণ্ঠে বলল, জাস্ট 5 সেকেন্ডের মধ্যে দরজা খোলা চাই। মুহূর্তে দরজা খুলে গেল আর সাথে সাথে গোলাপের পাপড়ি শরীরের উপর পড়তে লাগলো। তন্ময়ের চোখ মুখ শক্ত হয়ে গেল। দোলন দরজার দিকে তাকালো। 3 জন ছেলের আর 2 জন মেয়ে হাসি মুখে গোলাপের পাপড়ি ছুড়ে দিচ্ছে তাদের দিকে। তন্ময় শরীর থেকে পাপড়িগুলোকে ফেলতে ফেলতে বলে, থামবি তোরা ইডিয়ট। সবার হাত থেমে গেল, কিন্তু মুখ থেকে হাসি সরল না। মেয়ে দুটো বেরিয়ে এসে দোলনের সামনে দাঁড়ালো। লারা নামের মেয়েটা কিয়ৎক্ষণ দোলনের দিকে তাকিয়ে বলে উঠল, আরে এই মেয়েকে আমি কোথায় জন্য আর বলতে পারলো না লারান। ননসেন্সের মতো ভকভক না করে ভেতরে ঢুকতে দেয় আমাদের, সর। তন্ময় ভিতরে ঢুকে গেল। টায়রা নামের মেয়েটা দোলনের লারার দিকে একবার তাকিয়ে হেসে ফেললো। লারা বেঞ্চি কেটে বলে, দেখছিস এখনই কি ভাব ধরেছে বেটা। টায়রা দোলনকে ভেতরে ঢুকতে রাহাতে লিখন সাব্বির তন্ময়ের পেছন পেছন তখনই ভেতরে এসেছিল। তন্ময় নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে ওদের নিজেদের রুমে দেখতে পাই বিরক্তি নিয়ে বলে, তোদের বাড়িঘর নেই? আর কতক্ষণ পরে থাকবি অন্যের বাসায়? লিখন বসা থেকেও উঠে তন্ময়ের কাঁধে হাত দিয়ে বলে, মারবো এক শালা, বিয়ে করেছিস দেখি কি সাপের 5 পা দেখেছিস? আমাদের বলছিস চলে যেতে, সাহস কত? ঠেঙ্গিয়ে রেখে যাব বলে দিলাম। তন্ময় সোফায় গিয়ে বসলো। বিয়ে করবি না বলে একবারে চক্কা মেরে দিছিস, এবার ট্রিট দে ভাই। সাব্বিরের কথায় ব্রু কুচকে তাকায়। যার কথা এসেছিল তার কাছে গিয়ে ট্রিট চা। এমনিও আমি ভীষণ টায়ার্ড, প্লিজ তোরা তোদের রুমে যা। পাশে সাব্বির রাহাত লিখনের ফ্ল্যাট। 4 ফ্রেন্ডে মিলে একই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনেছে। রাহাত টিটকারি মেরে বলে ওঠে, তুমি যে মাম্মা কিসের জন্য টায়ার্ড তা কি আমরা জানি না মনে করছো? বাসর রাত আজ, তাই আমাদের টায়ার্ডের নাম করে ভাগিয়ে দিতে চাইছ? মোটেও তা হবে না। এই লিখন তোর বউ টায়রাকে বলবি দোলন রে নিয়ে তোর ফ্ল্যাটে গিয়ে যেন ঘুমায়। তন্ময়ের রাগই চোখে তাকায়। রাহাত সেটা ভ্রুক্ষেপ না করে বলে, রাগস কেন? তোরা যা আমার ফ্ল্যাট থেকে। আর ওই মেয়েটা কই, কি যেন নাম, ওরে দিয়ে পাঠা রুমে। রাহাত মুখ বেংসি দিয়ে বলে, ভাব মারাও, নাম জানো না তুমি? এই সাব্বির লোহা চুলাই পোড়া দে তো, ওর বুকের মধ্যে ঠাইসে লিখে দে নামটা। সাব্বির লিখন হু হু করে হাসতে থাকে। তন্ময় সরু চোখে তাকিয়ে পাশের রুমে দোলনকে বসিয়ে নিজের ফ্ল্যাটে যায় টায়রা দোলনের জন্য শাড়ি আনতে। লারা খুঁটিয়ে দোলনকে দেখছে। দোলনের পাশে বসে টায়রা ততক্ষণে পার্পল কালারের একটি সুতি কাপড়ে নিয়ে দোলনের হাতে দেয়, এই বেনারসিটা পাল্টে এটা পরে আসো দোলন। দোলন শাড়িটার দিকে একবার তাকিয়ে বলে, আপু আমি তো শাড়ি পরতে জানি না। সমস্যা নাই, আমি পরিয়ে দিব, আগে ব্লাউজটা পরে আসো। দোলন মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেল। ব্লাউজ পেটিকেট পরে বের হয়। টায়রা সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়, সাথে শিখিয়েও দেয়। এরপর দোলনকে নিয়ে ডাইনিং টেবিলের কাছে আসে। দোলন আশেপাশে একবার তাকিয়ে টায়রাকে ডাক দেয়, আপু। হ্যাঁ দোলন বলো। আব্বুর সাথে কথা বলবো, একটু কল দিয়ে দিবেন? অনুনয় হয়ে বলল দোলন। খাবারটা খেয়ে নাও, তারপর না হয় কথা বলো। দোলনের ইচ্ছে না থাকা সত্ত্বেও স্বীকার করলো, আগে থেকে খাবার রান্না করে রেখেছি। টায়রা দোলনকে বসিয়ে তন্ময়দের ডাক দেয়। রাহাত সাব্বির লিখন আসলো, তন্ময় আসে না। দোলনের কেমন অস্বস্তি হলো। লোকটার কথা শুনেছে বেশ কয়েকবার তার ফুফির কাছে। এও জানে লোকটার সাথে চিত্রার সম্পর্ক ভালো না, কিন্তু কেন ভালো না সেটা জানে না। দোলন চুপচাপ খেয়ে নিল। খিদে ফেটে জ্বলে যাচ্ছিল। খাওয়া দাওয়া শেষে টায়রা তন্ময়ের খাবারের প্লেট দোলনের হাতে ধরিয়ে দিয়ে বলে, তোমার স্বামীর খাবারটা রুমে নিয়ে যাও। স্বামী ডাকটা কানে আসতে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল মেরুদণ্ড বয়ে। গুটি পায়ে রুমের সামনে এসে কড়া নাড়ল। ভেতরে আসবো? তন্ময় ল্যাপটপে বসে কাজ করছিল। দরজার পানে তাকিয়ে বলে, দোলন ভেতরে ঢুকে খাবার প্লেটটা হাতে করে সামনে এসে দাঁড়ায়। আপনার খাবার টেবিলের উপর রাখো। দোলন খাবারটা টেবিলের উপর রাখলো। ঘর থেকে যাবে কি যাবে না এই ধীরে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে না থেকে বসো। দোলন বিছানার উপর গিয়ে বসলো। ভয় করছে না? অচেনা অজানা এক ছেলেকে বিয়ে করেছ, আমি যদি মেরে ঘুম করে দেই তোমায়,
তখন কি হবে? দোলনের দৃষ্টি তখনও ফ্লোরে আবদ্ধ। তন্ময়ের কথা শুনে শুধু বলল, না। তন্ময় অবাক হয়ে বলল, ভয় করছে না? না। কেন? আমাকে একটু আব্বুর সাথে ফোনে কথা বলিয়ে দিবেন? নাম্বার মুখস্থ আছে? তন্ময় পকেট থেকে ফোন বের করে ফোনটা এগিয়ে দেয়। দোলন ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে যায়, মুখস্থ করা নাম্বার ডায়াল করে। ফোন যেতেই রিসিভ হয়। দোলন ধরা গলায় বলে, আব্বু শাহরুর কেমন আছে এখন? মিনালের দেহ জুড়ে যেন শান্তির বাতাস লেগে গেল। মেয়ের সাথে কথা বলার জন্য তার মন আনসান করছিল। হ মা, আমি ভালো আছি। তুমি ঠিক আছো? জামাই বাবা কিছু বলছে তোমারে? আমি ভালো আছি, উনি কিছু বলে নাই। এটা ওনারই নম্বর। একটু জামাই বাবার ফোনটা দাও মা। দোলন ব্যালকনি থেকে রুমে এসে ফোনটা তন্ময়ের দিকে এগিয়ে দেয়। তন্ময় ইশারায় জিজ্ঞেস করে, কি? আব্বা কথা বলতে চাইছে আপনার সাথে। তন্ময় ফোনটা নিয়ে ব্যালকনিতে আসে, ফোন কানে নিয়ে সালাম জানায়। মিনাল সালামে জবাব দিয়ে বলে, জানি বাবা, বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি। আমার মেয়েটারে কষ্ট দিও না, ও সহজ সরল, বোকা ভীষণ, বুদ্ধি কম। তুমি ওরে যা বলবা ও তাই শুনবে, তোমার কথার এক চুলো এদিক ওদিকও হবে না। এই যে বিয়েটা অস্বাভাবিকভাবে হইল, ও কিন্তু স্বাভাবিকই আছে। খেয়াল করে দেখো, বর যে পালিয়ে গেছে সেদিকে কিন্তু ওর দেন নেই। ওর জীবনে আগে আমি একা ছিলাম, এখন তুমি হইছ। আমার মা মরা মেয়েটার আমার পরে শেষ ভরসা কিন্তু তুমি, চিন্তা করবেন না। তন্ময় শাহরিয়ার দায়িত্ব পালনের যথেষ্ট ভালো, আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না। কথাটা বলে ফোনটা দোলনের হাতে দেয়। দোলন টুকটাক কথা বলে ফোনটা কেটে তন্ময়ের হাতে দেয়, তারপর ঠায় দাঁড়িয়ে রয়। তন্ময় বসা থেকে উঠে রুম ছেড়ে যেতে যেতে বলে, এই রুমে ঘুমিয়ে পড়ো, আমি পাশের রুমে যাচ্ছি। দরজাটা টান দিতেই থেমে যায়। দরজা বাহির থেকে লাগানো, মুহূর্তেই রাগ এসে হানা দেয় মুখে। পেছন ফিরে দোলনের দিকে তাকায়। তন্ময় হাঁক ছেড়ে ডাক দেয়। কোনো ফিরতি শব্দ না পাওয়া তন্ময় ফোন বের করে ফোন লাগা, তার কেউ ফোন রিসিভ করে না। একটা ছোট্ট মেসেজ আসে। তন্ময় ওপেন করে মেসেজটা লিখন পাঠিয়েছে, এনজয় কর শালা, বাসর রাত, ফোন দিয়ে জ্বালাবি না, খবরদার। তন্ময় ফোন দেয়, ফোন বন্ধ দেখাচ্ছে। দেখতেই পারতেছ ওরা দরজা বাহির থেকে লাগিয়ে চলে গেছে। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি পরে শোব। দোলন আর টু শব্দ করে না, চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তন্ময় ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট ধরায়, সিগারেটে টান দিয়ে আকাশের দিকে ধোঁয়াগুলো ছেড়ে দেয়। জীবন বড়ই অদ্ভুত, যাকে জীবন থেকে দূরে সরাতে চাইল ভাগ্য তাকেই ঝুড়ে দিল। কথাটা ভেবে তপ্ত শ্বাস ফেলতেই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। তন্ময় ফোনটা বের করে দেখে ফোনে স্ক্রিনে জল জল করছে এমপি সাহেব লেখাটা। তন্ময় ফোন রিসিভ করলো। ওপাশ থেকে তুষার বলে উঠল, কোথায় তুই? তন্ময় সিগারেটটা টান দিয়ে বলল, জানো না কোথায় আমি? বাসর ঘরে। তুষার হক চকিয়ে গেল, বিড় করে বলল, অসভ্য। তন্ময় শুনে ফেলল, ব্রু কুচকে বলল, আমি কি বলতে চেয়েছি? তুমি সেদে ফোন করে জেনেও জিজ্ঞেস করলে, তুমি জানতে না এই সময় তোমার ছেলে ঠিক কোথায় থাকতে পারে? তুষার কপালে হাত রাখল, বাসায় এই বউ নিয়ে, কাল পাঠিয়ে দিব বউ। এখন রাখি, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তুমি তো বুঝো এনার্জি নেই ড্রাইভ করে বউ নিয়ে আসার। হতচ্ছাড়া, লাজ লজ্জা বলে কিছুই নেই, সকাল সকাল বাসায় দেখা চাই। কথাটা বললে তুষার ফোন কেটে দেয়। তন্ময় ফোনের দিকে তাকিয়ে স্মিত হাসে, তারপর আকাশের দিকে তাকিয়ে বলে, অবহেলার নিষিদ্ধ আমার শহরে, খেলা করে শুধু বসন্ত, আর এই বসন্ত কোনো বিষাদের জায়গা নেই আমার শহরে, তাই না বলো পৃথিবী? কথাটা বলে চোখ বন্ধ করে থাকি কিছুক্ষণ, তারপর এলোমেলো পায়ে হেঁটে রুমে এসে দোলনের দিকে এক পলক তাকিয়ে শুয়ে পড়ে তন্ময়। কি বলল তোমার ছেলে? চিত্রার আকুল প্রশ্নে তুষার ফোনটা পকেটে ভরল। কাল আসবে বলল সকালে। আর মেয়েটা কেমন আছে? বাজে ব্যবহার করেনি তো? তুষার কিছু বলল না। পরপর দুটো শ্বাস ফেলেই বিছানায় গায়ে লিয়ে দিল। বড্ড ক্লান্ত সে। কোথায় ভেবেছিল শেষ বয়সে এসে ছেলেকে নিজের জায়গায় বসাবে, তা না, ছেলে তার এসব রাজনীতি থেকে 100 হাত দূরে থাকে। কি হলো? চুপ কেন? স্বাভাবিক আছে সব। কিন্তু তুমি কি করে তন্ময়ের সাথে দোলনের বিয়েটা দিলে? কোথায় ভেবেছি ছেলেটা ধুমধাম বিয়ে দিব, আনন্দ করব, সব কিছু বেচতে দিয়েছ। খুব খারাপ কাজ করে ফেলেছি, তাই না? এখন আর এটা ভেবে কি হবে? যা হওয়ার হয়ে গেছে। কাল ছেলে আর ছেলের বউ আসবে, তার আয়োজন করো।
অতরা আপুকে মিস করছি। আজ কথা বললাম, শুনলাম খুব শীঘ্রই দেশে ফিরবে। আমাদের মনে রেখেছে তাহলে? এই রাহা তান কোথায়? রাফি তিশার মেয়ে রাহা এবার অনার্স প্রথম বর্ষ পড়ে। মায়ের ডাক শুনে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ায়। তোমার ছেলে কই? আমি কিভাবে জানবো? পড়ার জন্য পাঠিয়েছিল, অঙ্ক করতে দিয়েছিলাম, সে উল্টো আমাকে পড়িয়ে চলে গেছে। মানুষ হবে না তোমার ছেলে, বধের হাড্ডি। তিশা এবার বেশ রেগে গেল। ছেলেটা বড্ড ফাজি, পড়তেই চায় না, সারাদিন টুই টুই করে একে ওকে জ্বালাই ফেলবে। এই তো সেদিন বাগানে রহিম চাচা পানি দিচ্ছিল, পেছন থেকে টান পানির পাইপে ফাঁড়া দিয়ে পানি আটকে দিল। রহিম চাচা পানি আসছে না দেখে যেই না পাইপটা মুখের সামনে ধরল, অমনি পা সরিয়ে দিল। সহসা পানি সব রহিম চাচার মুখে এসে পড়ল। তিশা মায়ের ঘর থেকে এবার তানকে গলা ছেড়ে ডাক দিল। এই নিয়ে তিশা প্রায় তানকে বকে, মামাকে কেন বড় বাবা ডাকবে? তখন রাফি এসে ছেলেকে শিখিয়ে দিত, বাবার ভাইকে মানুষ কি ডাকে? বড় বাবাই তো ডাকে। সে এখন তোমার ভাই হলে আমার ছেলে বড় বাবা রেখে মামা ডাকবে কেন? এ নিয়ে কয়েক তর্কাতর্কি হয়ে যেত। মায়ের গলার আওয়াজ শুনে 10 বছরের তান তাড়াতাড়ি তুষার চিত্রের রুমে ঢুকলো। তুষারকে বিছানায় শুয়ে থাকতে দেখে আলতো পায়ে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তোমার ছেলে নাকি বিয়ে করেছে শুনলাম, কথাটা কি সত্যি? তুষার চোখ মেলে তাকায়। ছোট্ট তানকে দেখে শোয়া থেকে উঠে বসে তানকে কোলের মধ্যে উঠিয়ে নিল। সারা বাড়ির সবার চোখের মনে এই ছোট্ট তান। আমার ছেলে বিয়ে করেছে, এবার তো তোমার ফালা। তান মুহূর্তেই চোখ মুখ খুশিতে জ্বলে উঠল। সত্যি? বিয়ে করবে? হ্যাঁ, কেন নয়? কাকে করবে শুনে? পছন্দ টছন্দ আছে নাকি? তান সাহেবের? হ্যাঁ বড় বাবা, আমাদের স্কুলের ওই মিসটাকে আমার হেব্বি লাগিস, কি সুন্দর দেখতে। তুষার ভ্রু কুঁচকাল। কার কথা বলছিস? কার কথা আবার? তুলিয়াপুর কথা। বিরক্তি নিয়ে কথাটা বলল তান। মেয়েটা তো তাদের এতিমখানায় থাকে। চিত্রা ভীষণ স্নেহ করে মেয়েটাকে, তুষার নিজেও করে, প্রায় আসে বাসায়। বছর 15 আগে মেয়েটা এতিমখানার পাশে পেয়েছিল। এতিমখানার দায়িত্বে থাকা হাফিজা বেগম, তখন মেয়েটার বয়স আনুমানিক 5 বছর হবে। সেই থেকেও মেয়েটা তাদের এতিমখানায় থাকে, তাদের এই পরিবারের একজন সদস্য বটে। বেশ চঞ্চল প্রকৃতির মেয়েটা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে মেয়েটা তুষারের কাছে আর্জি জানায় তাদের স্কুলে সে জব করতে চায়। পড়ালেখায় বেশ মেধাবী মেয়েটা, সেজন্য তুষার মেয়েটাকে চাকরি দেয়, ইন্টারভিউতে টিকে যায়। এই তো মাস কয়েক হলো জব করছে, সেই এতিমখানাতে থাকে। তুষার তানের কান টেনে ধরল। তুই ফেলটু মার্কা স্টুডেন্ট হয়ে অমন ব্রিলিয়েন্ট মেয়েকে বিয়ে করার ইচ্ছে পোষণ করিস? তান ছি, সেম অন ইউ। তান কান ছাড়াতে বলে, কেন? ফেলটুদেরকে বিয়ে করার অধিকার নেই বাংলাদেশে? কোথায় লিখে আছে ফেলটুরা মেধাবী মেয়েকে বিয়ে করতে পারবে না? বাবা বলেছে আমি বড় হলে তুলা আপুকে এনে দিবে আমায়, সেজন্য আমি ভীষণ পড়াশোনা করছি, টপার হব, টপার দেখে নিও। ভাব দেখিয়ে কথাটা বলে তান। তুষার হো হো করে ওঠে। যা, তোর মা ডাকতেছে, কত পড়া পড়ছিস তার হিসাব নিবে। আসছে লাড্ডু খেয়ে শেষ সব এক্সামে সে কিনা হবে টপার। হাস্যকর। এভাবে বলো না গো বড় বাবা, হার্টে এসে লাগে, অসহায় হয়ে বলে তান। আর তখনই তিশা রুমে ঢুকে তানের কান টেনে ধরে বলে, তোরে বলিনি পড়তে বসার জন্য, তুই এখানে কেন? উফ মা, ছাড়ো, ব্যথা পাচ্ছি। বড় বাবা, উফ সরি, মামুই তো ডাক দিল। তুষার চোখ বড় বড় তাকালো। সে কখন ডাক দিল? তান ছাড়া পেতে দৌড়ে চলে গেল। তিশা ছোট লাগালে ছেলের পেছন। এখন নিশ্চয়ই আবার বাবার কাছে যাবে। বাপ ছেলে মেয়ে পাগল করে ফেলবে এই তিশাকে। সকাল সকাল ঘুম ভেঙে যায় তন্ময়ের। শোয়া থেকে উঠে ফোনে সময় দেখে নেয়, তারপর তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে দরজার কাছে আসে। দরজা টানতেই বুঝতে পারে দরজা এখনো বাহির থেকে লাগানো। তন্ময় বিশ্রী একটা বকা ছড়ে দিল লিখনের উপর। পকেট থেকে ফোনটা বের করে লিখনের নাম্বারে কল লাগালে ফোন সুইচ অফ। তন্ময় এবার হাতের ফোনে কল লাগালো। দুবার রিং হতে ফোন রিসিভ হতে তন্ময় বলে উঠল, শয়তানের দল, দরজা খোল তাড়াতাড়ি, প্রাণে বাঁচতে চাইলে আহাম্মকের দল। কয়টা বাজে? সে খেয়াল আছে তোদের? সময় মতো পৌঁছাতে না পারলে জবাব দিয়ে তুই দিবি শালা। রাহাত হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠল। তন্ময়ের ফ্ল্যাটের চাবি তো তার কাছে নেই। তাড়াতাড়ি ফোন কেটে দিয়ে লিখনের ফ্ল্যাটের দিকে ছুটল। দরজায় কড়া নেড়ে ভুলে উঠল, শালা দরজা খোল তাড়াতাড়ি, দেখ কয়টা বাজে, বউ নিয়ে পরেও শুয়ে থাকতে পারবি? তাড়াতাড়ি তন্ময়ের ফ্ল্যাটের চাবি দিয়ে। কই রে বাপ, উঠ তাড়াতাড়ি।
কয়েকবার কড়া নাড়ার পর লিখন আড়মোড়া ভেঙে দরজা খুলে শালা চাবি দেয়। লিখন বেবলাকান্তের মতো বলে, কিসের ছবি? তন্ময়ের ফ্ল্যাটের। আর শালা কিভাবে বের হয়েছিস? লজ্জা শরম কি বউয়ের কাছে রেখে আসছিস? যা তাড়াতাড়ি গোসল সার। লিখন নিজের দিকে তাকালো, পরনে শুধু হাফ প্যান্ট। রাহাতের দিকে তাকিয়ে ব্যাককলের মতো হাসি দিয়ে রুম থেকে চাবি এনে হাতে ধরিয়ে দেয়। রাহাত চাবিটা হাতে নিয়ে উল্টো ফিরে যেতে যেতে বলে, তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়। কোথায় যেতে হবে ভুলে গেছিস নাকি বউ কাছে পেয়ে? লিখন রাহাতের কথার মানে বুঝতে ও শিট বলে তাড়াতাড়ি দরজা লাগিয়ে গোসলখানায় ঢুকে। রাহাত তন্ময়ের ফ্ল্যাটে দরজা খুলে দিয়ে তন্ময়ের অপেক্ষা না করেই চলে যায়। থাকলে দুই এক গায়ে নিশ্চয়ই পিঠে পড়তো। রাহাত নিজের রুমে ঢোকার আগে সাব্বিরের ফ্ল্যাটের দরজায় কড়া নেড়ে জাগিয়ে যায় রেডি হওয়ার জন্য। তন্ময় একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। তারপর রান্নাঘরে ঢুকে চুলায় গরম পানি বসে খাবার টেবিলে বসে ব্রেডে জেল লাগে। 2 প্লেট ব্রেড বেড়ে চুলা থেকে গরম পানি টেনে 2 কাপ কফি বানিয়ে রুমে ঢুকে। দুলন তখনও ঘুমে। তন্ময় কিয়ৎক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আলতো করে ডেকে ওঠে, এই মেয়ে শুনছ? উঠো, ফ্রেশ হয়ে আসো, বেলা হয়েছে অনেক। 2বার ডাক দিতে দুলন শোয়া থেকে আড়মোড়া ভেঙে ওঠে, বসে এদিক ওদিক চেয়ে বলে, কটা বাজে? 9টা। দুলন শোয়া থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে নিলে তন্ময় বলে ওঠে, আলমারিতে ড্রেস আছে, একদম গোসল সেরে বের হবে। দুলন অবাক হয়ে বলে, এত সকালে গোসল দিতে হবে? 9টা বাজে, এখনো সকালে মনে হচ্ছে তোমার? রূপুসকে বলে তন্ময়। দোলন কথা না বাড়িয়ে আলমারি খুলতে দেখে একটা প্যাকেট, সেটা নিয়ে বের করতে দেখে সবুজ কালারের 3 পিস। ওটা নিয়ে চলে যায় ওয়াশরুমে। তন্ময় তপ্ত শ্বাস ফেলে। 3 পিসটা কিনেছিল একজনের জন্য, আর সেটা এখন অন্যজনের ব্যবহারের জন্য কাজে লাগছে। খাবার টেবিলে বসে চুপচাপ খাচ্ছে তন্ময়। দুলন খাবার প্লেট হাতে নিয়ে বসে আছে। তন্ময় ধমক দিয়ে বলে, খাচ্ছ না কেন? তোমাকেও ও বাড়ি দিয়ে আমাকে কাজে যেতে হবে। দুলন তন্ময়ের দিকে তাকিয়ে বলে, কি কাজ? তোমার না জানলেও চলবে। আর শোনো, আমি যদি না নিতে আসি তাহলে ও বাড়িতেই থাকবে। অনেক মানুষ আছে ও বাড়িতে, বোরিং লাগবে না। আপনি আসবেন না আমাকে নিতে? তন্ময় কফিতে চুমুক বসিয়ে বলে, শিওর নই। অ্যাপার্টমেন্টের বাহিরে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে তন্ময় আর দোলন। বিরক্তিতে তন্ময়ের চোখ মুখ কুচকে, আর তখনই সামনে নজর দিতে দেখে লিখন সাব্বির রাহাতে গিয়ে আসছে। রাহাত দোলনের দিকে সেই মুচকি হেসে বলে, হাই দোলনা ভাবি, কেমন আছেন? দোলন নিজের নাম কেমন বিকৃতি করতে দেখে হোক চুকিয়ে যায়। মুখে হাসি এনে বলে, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? রাহাত কিছুটা আফসোস সুরে বলে, এই তো সিঙ্গেল লাইফ চলছে কোনো রকমে আমার আর সাব্বিরের। তন্ময় রেগে বলল, থামবি তুই? তোরা গিয়ে পৌঁছে ওখানে আমি দোলনকে ও বাসায় দিয়ে আসছি। ওরা সম্মতি জানিয়ে চলে গেল। তন্ময় দোলনকে নিয়ে ও বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তিশা চিত্রা সকাল থেকে রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। আজ অনেকগুলো দিন পর তার ছেলে বাসায় ফিরছে। ছেলের পছন্দ মতো সব রান্না করলো। খাবার টেবিলে খাবার সাজাতে গাড়ির শব্দ কানে আসতে খুশিতে আত্মহারা হয়ে উঠল চিত্রা। দরজার পানে চেয়ে থাকতেই দেখলো তন্ময় হেঁটে আসছে পাশে দোলন। তন্ময়ের পরানো হোয়াইট শার্ট আর উপরে ব্ল্যাক স্যুট, বেশ সাহেব লাগছে ছেলেকে। তন্ময় দোলনকে নিয়ে সোজা সোফায় গিয়ে বসে। দুলন এদিক ওদিক তাকিয়ে বাড়ির ভেতরে দেখে এর আগে একবার এসেছিল এই বাড়ি ফুপুর সাথে। চিত্রা তখন অসুস্থ ছিল। দোলন বসা থেকে উঠতে তন্ময়কে বলো, উঠবে না, চুপচাপ বসে থাকুন। দোলন চুপচাপ বসে রইল। চিত্রা রান্নাঘরে গিয়ে তিশাকে পাঠিয়ে দিল। তিশা ওড়নায় হাত মুছতে মুছতে এগিয়ে আসে ওদের দিকে। আসলে তাহলে এ বাড়ি? বাবা বলেছে দেখে আসলাম। তা না হলে কি আসতি না, তাই তো? তিশার এবার রাগ হলো। বাড়ির আর ছেলে মেয়েগুলো এ বাড়ি থাকে, কিন্তু বাড়ির বড় ছেলেই বাড়ি থাকে না দীর্ঘ কয়েক বছর ধরে। বাড়ির ছেলে বাড়ি থাকবি না তো কি করবি? বাড়ির সব সদস্য বাড়িতে থাকে, কেবল তুই থাকিস না। বিষয়টাতে খারাপ লাগে না? খারাপ লাগে আমাদের। বাড়ির সব সদস্য বাড়িতে থাকে না পুপি, একজন নেই এ বাড়িতে, তাকে তোমরা ভুলে যেতে পারো, আমি ভুলিনি। শক্ত মুখে কথাটা বলল তন্ময়। তিশা চুপ হয়ে গেল। বুকের ভিতর রয়ে গেল দীর্ঘশ্বাস। তাকে চাইলেই বলা সম্ভব নয়। ভাগ্যিস চিত্রা নেই এখানে, তা না হলে পুরনো গা আবার তাজা হয়ে যেত। তুষার ছেলের মেসেজ পেয়ে নিচে নামে। তন্ময়ের কাছে আসতেই তন্ময় দোলনকে ইশারা করে সালাম দিতে। দোলন সালাম দেয়। তুষার সালামে জবাব নেয়।
খালি হাতে বৌমার মুখ দেখা এই পরিবারের পরম্পরায় নেই। তাই পকেটে ছিল কয়েক টাকার নোট। সেটা তুষার দোলনের হাতে গুজে দিল। দোলন তন্ময়ের দিকে তাকালো, নেবে কি নেবে না সেটার জন্য। তন্ময় ইশারায় নিতে বলল। দোলন টাকাটা নিল। এক এক করে সবাই নিচে নামলো। তান দৌড়ে আসলো ভাইয়ের বউ দেখতে। দোলনের মুখ দেখে জোরে বলে উঠলো, আরে ভালো আপু যে। দোলন তানকে দেখে পেয়ে খুশি গাঢ় হয়। ছেলেটার সাথে বেশ ভালো বন্ডিং দোলনের। দোলন ইশারা করলো কাছে এসে বসতে। তান দৌড়ে এসে বসলো দোলনের পাশে। দোলনের সাথে ফিসফিস করা শুরু করলো। তানিয়া বেগম তন্ময়ের পাশে বসে তন্ময়ের শরীরে হাত বুলিয়ে দেয়। অনেকদিন পর নাতিটাকে কাছে পেল। আবেগে চোখে জল চলে আসলো। তাসলিমা খান জহুরির চোখে দোলনকে দেখছে। চিত্রা তিশাকে ডাক দিয়ে বলল ওদের খেতে দেওয়ার জন্য। তিশা তন্ময়কে খেতে বসতে। তন্ময় হাত ঘড়িটার সময় দেখে, না পুপি, আমি কিছু খাবো না, ব্রেকফাস্ট করে আসছি। বাড়ির বউ বাড়িতে দিয়ে গেলাম, কাজ শেষে আসছি, জরুরি কাজ আছে, আমার দেরি হয়ে যাবে এখন না গেলে। চিত্রা অসহায় চোখে তাকালো ছেলের পানে। এত কষ্ট করে ছেলের জন্য সেই সকাল থেকে রান্না করলো, আর এই ছেলে কিচ্ছুটি মুখে নেবে না। তুষার দম করলো, এই খেয়ে যা, কত কষ্ট করে তোর মা সকাল থেকে তোর জন্য রান্না করছে, অল্প করে হলেও খেয়ে যাবে। তন্ময় একবার মায়ের দিকে তাকালো, তারপর মুখে কাঠিন্য এনে বলল, আমি বলিনি এত এলাহি আয়োজন করতে আসছি। কথাটা বলে বড় বড় ফা ফেলে চলে গেল। চিত্রা দৌড়ে নিজের রুমে চলে আসলো। ছেলের কাছে নিজেকে নিয়ে এমন অভিমান আর সহ্য হচ্ছে না। দোলন তন্ময়ে যাওয়ার পানে তাকিয়ে রইল। তান দোলনের হাত টেনে দাঁড় করিয়ে সিঁড়ি হাঁটা ধরে। নিজের মতো একটা মানুষ পেয়েছে তান, এত সহজে পিছু ছেড়ে দিবে নাকি? তান দোলনকে নিয়ে নিজের রুমের দিকে যেতে নিলে চিত্রার রুমের সামনে এসে থেমে যায় দোলন। কান্নার শব্দ আসছে বেশে। দোলন ঢুকবে কি ঢুকবে না দ্বিধায় পড়ে যায়। সব দ্বিধার দণ্ড ফেলে রুমে ঢুকে। চিত্রা বালিশে মুখ গুজে কান্না করছে। দোলন গুটি গুটি পায়ে এগিয়ে যায়। চিত্রার পিঠে হাত রেখে বলে, চিত্রা মা, কাঁদছো কেন? চিত্রার কান্না থেমে যায়। চোখ মুছে শোয়া থেকে উঠে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলো, দোলন কই? দোলন তুই, কিছু লাগবে মা? দোলন মাথা ডানে ভামে নাড়ায়। সহসা চিত্রাকে জড়িয়ে ধরে বলো, ওনার ব্যবহারে কষ্ট পেয়েছো চিত্রা মা? একদম কষ্ট পাবে না। চিত্রা স্মিত হাসে, অথচ বুকের ভেতর অসহ্য ব্যথা উঠে আছে। না না, কষ্ট পায়নি মা। তন্ময় কি বাজে ব্যবহার করেছে তোর সাথে? না। স্বস্তি পেল কথাটা শুনে। খাবি না আমার হাতের রান্না তুই? কেন খাবো না? আমি তোমার হাতের রান্না খাওয়ার জন্যই তো এসেছি। সকালে উনি কী সব ব্রেড দিল, ভালো লাগেনি খেতে। চিত্রা হেসে উঠল। অন্ধকার রুমে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসা রাখা হয়েছে 27 বছরের বাঁধা এক যুবককে। পুরো শরীর নিতেছে, অথচ এখনো অবধি একটা শব্দ বের করতে পারেনি কেউ। মারতে মাত্রা হাঁপিয়ে গেছে রাহাত সাবির লিখন। রাহাত রেগে লাঠিটা দিয়ে পেছন থেকে ওই যুবকের গলায় চেপে ধরে বলে, মরবি, তাড়াতাড়ি বল ওই নারী চক্রে তোর সাথে আর কে কে জড়িয়ে আছে, আর কার আদেশে তুই দোলনকে বিয়ে করার নাম করে পাচার করতে চেয়েছিলি? লোকটা রাহাতের প্রশ্নের উত্তর দিল না, বরং বিশ্রীভাবে হেসে বলল, মরে যাব, কিন্তু কথার খেলাফেই মিলন করবে না। রাহাতের ধৈর্য ধরতে না পেরে লাথি দিয়ে ফেলে মিলনকে মারার উদ্যত হলে লিখন এসে ধরে ফেলে। ভাই আর মারিস না, তন্ময়ের জন্য কিছুটা অবশিষ্ট রাগ। রাহাত লিখনের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। আর তখনই তন্ময় প্রবেশ করে রুমে। ফ্লোরে মিলনকে পড়ে থাকতে দেখে বলে, শুয়োরের বাচ্চা, কিছু বলিনি এখনো? লিখন না বলল। তন্ময় অপেক্ষা করলো না আর এক মুহূর্তে। মিলনের দিকে এগিয়ে এসে মিলনের মেন পয়েন্টটা লাথি দিয়ে বলল, এবারও কি বলবি না? মিলন গলা ফাটে চিৎকার করে উঠল। মিলনের গলার আওয়াজ এবারে এই রুম ছেড়ে বাহিরে গেল। বাহিরে থাকা সকল শিউরে উঠল। এর মধ্যে একজন 50 বছর ফাঁদে এক লোক ইউনিফর্ম পরে এই রুমে ঢুকলো। সহসা সাব্বির লিখন রাহাতে কপালে হাত দিয়ে সেলুট জানালো। লোকটা তন্ময়ের দিকে এগিয়ে গিয়ে বলল, কিছু বলেনি এখনো? না স্যার। ওকে এভাবে ছেড়ে দাও, কয়েকদিন খেতে না পারলে একাই ভুলে দিবে সব। কাল নতুন অফিসার আসবে, আমাদের এই টিমে আরও একজন যোগ হবে। লিখন ব্রুকুসকে জিজ্ঞাসা করলো, কে সে? শায়ান মাহমুদ, সিলেট থেকে ট্রান্সফার হয়ে এখানে আসছে, কাল সে আসবে। পরিচয় পর্ব সেরে নিয়ে তোমরা। অফিসার শরাফতুল্লাহ চলে গেলেন। রাহাত ঠোঁটে কোনো
কয়েকবার এই নামটা আওড়ালো। তন্ময়ের দিকে চেয়ে বলল, এটা কি সেই বদরাগী অফিসারটা? তন্ময় কক্ষ থেকে বের হতে হতে বলল, হতে পারে। সাব্বির সরু চোখে তাকিয়ে বলে, তাহলে ভাই জীবন আর জীবনের সাথে থাকবে না, খাটাতে খাটাতে মেরেই ফেলবে আমাদের। চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।